সুপ্রিয় ছাত্ররা সবাই আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর বোটানি 1 এই বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমার যে পাঠদানের বিষয়বস্তু সেটি হচ্ছে ফাঙ্গাসের বা ফাঞ্জির রিপ্রোডাকশনস। আজকে আমরা এই রিপ্রোডাকশনস এর দেখব সেক্সুয়াল রিপ্রোডাকশনস। বলে রাখা ভালো, ইতোপূর্বে এই ফাঙ্গাসের শ্রেণীবিন্যাস পড়ানো হয়েছে। এরপরে আমরা ফাঙ্গাসের রিপ্রোডাকশনস পড়েছি। সেই রিপ্রোডাকশনস এর বা জননে আমরা দেখেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনস এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশনস। তাই ধারাবাহিকতায় আজকে আমার সেক্সুয়াল রিপ্রোডাকশনসটি উপস্থাপন করব। আশা করি তোমরা উপকৃত হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এখানে ওভারঅল যে ফাঙ্গাস রয়েছে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এই ক্লাসটি থেকে। তো প্রথমে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে ডেফিনেশন আমরা জেনে নিব। ডেফিনেশন অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনস। সেক্সুয়াল রিপ্রোডাকশনস বা যৌন জনন যে সকল জননের মাধ্যমে দুটি সুসংহত বা সামঞ্জস্যপূর্ণ গ্যামেট এর মিলনের মাধ্যমে যখন ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় সেই ধরনের জননকে বলা হয়ে থাকে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর দুটি ভিন্ন ধর্মী বা সমধর্মী দুটি গ্যামেটের প্রয়োজন হয়। তাহলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর প্রথম উপাদান হচ্ছে গ্যামেট লাগবে। গ্যামেটের মাধ্যমে যখন জনন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে সেই ধরনের জনন ক্রিয়াকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশনস। তাহলে এই গ্যামেট সুসংহত হতে পারে, একধর্মী হতে পারে বা ভিন্ন ধর্মী হতে পারে। এর ফলে গ্যামেট দুটি মিলিত হবে এবং ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করবে। এটিকে আমরা বলে থাকি সেক্সুয়াল রিপ্রোডাকশনস। ইতোপূর্বে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনস দেখেছিলাম দৈহিক অঙ্গের মাধ্যমে যখন জনন ক্রিয়া ঘটেছিল। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস আমরা দেখেছিলাম সেখানে স্পোর বা রেণুর মাধ্যমে জনন ক্রিয়া হয়েছিল। এক্ষেত্রে শুধুমাত্র গ্যামেটের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এবার আমরা দেখব এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনস, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর কিছু পর্যায়ক্রমিক ধাপ রয়েছে। এই পর্যায়ক্রমিক ধাপ সম্পূর্ণ হওয়ার মাধ্যমেই সেক্সুয়াল রিপ্রোডাকশনস বা যৌন জনন ক্রিয়া সম্পূর্ণ হয়। এই পর্যায়ক্রমিক ধাপ রয়েছে তিনটি। এই পর্যায়ক্রমিক ধাপ রয়েছে তিনটি ফেজ বা দশা বা আমরা ধাপ আমরা বলে থাকি। তিনটি ধাপ রয়েছে। একটি ধাপকে আমরা বলে থাকি প্লাজমোগ্যামি। 2 নাম্বার যে ধাপ তাকে আমরা বলে থাকি ক্যারিওগ্যামি এবং ফাইনালি 3 নাম্বার যে ধাপ সেটি হচ্ছে মিওসিস। এটি একটি সেল ডিভিশন। তো প্রিয় ছাত্ররা, আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর তিনটি পর্যায়ক্রমিক ধাপ রয়েছে, যার প্রথম ধাপটিকে বলা হয় প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি হচ্ছে দুটি সুসংগত, আমি বলে দিই সুসংগত বা সামঞ্জস্যপূর্ণকে বলা হয় কম্প্যাটিবল। এই সুসংগত কম্প্যাটিবল দুটি গ্যামেট হতে পারে অথবা নিউক্লিয়াস হতে পারে। তাহলে সুসংহত বা কম্প্যাটিবল গ্যামেট বা নিউক্লিয়াসের যখন
প্রোটোপ্লাস্টের মিলন ঘটে সেই ধরনের ধাপকে বলা হয়ে থাকে প্লাজমোগ্যামি। এক্ষেত্রে দুটি গ্যামেটের প্রোটোপ্লাস্টের মিলন ঘটলেও দুটি নিউক্লিয়াস তাদের স্বতন্ত্রতা বজায় রাখতে পারে, সেই জন্য একে বলবো আমরা প্লাজমোগ্যামি। এটি সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর প্রথম ধাপ। তোমরা যদি একটি চিত্র দেখো তাহলে আমরা ধরে নিই এটি একটি স্ত্রী গ্যামেট, এটি একটি স্ত্রী গ্যামেট, ওকে, স্ত্রী গ্যামেট, এবং এখান থেকে আরেকটি পুং গ্যামেট উৎপন্ন হয়, পুং গ্যামেট। তাহলে এটি স্ত্রী গ্যামেটকে বলি আমরা ওগোনিয়াম, এবং পুং গ্যামেটকে আমরা বলে থাকি অ্যানথেরিডিয়াম, ওকে। তাহলে পুং গ্যামেটের ভিতরে একটি নিউক্লিয়াস থাকবে, স্ত্রী গ্যামেটের ভিতরে একটি নিউক্লিয়াস থাকবে। তাহলে সবুজ যেটা দিচ্ছি সেটা অ্যানথেরিডিয়ালের নিউক্লিয়াস বা পুং গ্যামেট হিসেবে কাজ করে। এটি হচ্ছে স্ত্রী গ্যামেট। যখন দুটি সেক্সুয়াল অর্গান বা গ্যামেট পরস্পরের সংস্পর্শে আসে, যখন পর্যন্ত দুটি গ্যামেটের শুধুমাত্র প্রোটোপ্লাস্টের মিলন ঘটে সেই ধরনের গ্যামেট পর্যায়কে আমরা বলবো প্লাজমোগ্যামি। তো দেখা যাচ্ছে অ্যানথেরিডিয়ামের নিউক্লিয়াসটি ওগোনিয়ামের ভিতর স্থানান্তরিত হবে, ওগোনিয়ামের ভিতরে স্থানান্তরিত হলো। তাহলে দেখো এক্ষেত্রে অ্যানথেরিডিয়ামের যে নিউক্লিয়াসটি ছিল সেটা কোথায় চলে গেল? ওগোনিয়ামের ভিতর। এখন ওগোনিয়ামের নিউক্লিয়াস এবং অ্যানথেরিডিয়ামের নিউক্লিয়াস পরস্পরকে ফিউশন করে না, শুধুমাত্র একত্রে অবস্থান করে থাকে। এই ধরনের ধাপকে আমরা বলে থাকি প্লাজমোগ্যামি। দেখো এক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন ঘটেছে, সেই জন্য এই ধাপটি হলো প্লাজমোগ্যামি। এরপরে আসো ক্যারিওগ্যামি। প্লাজমোগ্যামির পরে যে ধাপটি শুরু হয়ে থাকে সেটিকে বলা হয় ক্যারিওগ্যামি। এখানে দেখছি আমরা প্লাজমোগ্যামি সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে পুং গ্যামেট সবুজটি এবং স্ত্রী গ্যামেট কালোটি। এই যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুটি একটি জননাঙ্গের মধ্যে অবস্থান করছে। এই জননাঙ্গে অবস্থান করে এরা কিন্তু পরস্পরের সাথে মিলিত হয় নাই, দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশায় পরিণত হয়েছে, যাকে আমরা বলি ডাইক্যারিওটিক সেল। ডাইক্যারিওটিক সেল অবস্থায় প্রাপ্ত হয়েছে। এই ডাইক্যারিওটিক সেল অবস্থায় প্রাপ্ত হয়ে পরস্পরের নিউক্লিয়াস যখন একত্র হয়ে যায় তখন তাকে বলবো আমরা ক্যারিওগ্যামি। ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখি দুটি নিউক্লিয়াস যখন একত্র হয়ে যায় তখন সেটা কি হয়? তখন ডাইক্যারিওটিক জাইগোটে পরিণত হয়। তাহলে জাইগোটটি হবে ডিপ্লয়েড। তাহলে এখানে কি সম্পূর্ণ হলো? এখানে ক্যারিওগ্যামি সম্পূর্ণ হয়েছে, ক্যারিওগ্যামি সম্পূর্ণ হয়েছে। ক্যারিওগ্যামি সম্পূর্ণ হওয়ার ফলে দুটি নিউক্লিয়াস যেহেতু একত্র হয়েছে সেই জন্য একে আমরা 2n দিয়ে বুঝিয়ে থাকি। তাহলে এই ক্যারিওগ্যামি সম্পূর্ণ হলে একে আমরা কি বলে থাকি? জাইগোট। যে ক্ষেত্রে পুং গ্যামেটের নিউক্লিয়াস বা গ্যামেট স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াস বা গ্যামেট পরস্পরের সাথে যুক্ত হয়েছে, ফিউজ করেছে। এবার আরেকটি ধাপ রয়েছে, তাকে আমরা বলে থাকি মিওসিস সেল ডিভিশন। এই যে ক্যারিওগ্যামির ফলে ডিপ্লয়েড জাইগোট হয়, এই ডিপ্লয়েড জাইগোটটি মিওসিস সেল ডিভিশনে অংশগ্রহণ করে। এই মিওসিস সেল ডিভিশনে অংশগ্রহণ করে এরা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে থাকে, স্পোর তৈরি করে থাকে বা সেল তৈরি করে থাকে। তাহলে আমি কি বললাম? মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে এরা কি করে থাকে? হ্যাপ্লয়েড সেল অথবা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস করে থাকে। তাহলে সংখ্যা রয়েছে, এগুলি সংখ্যা
সাধারণত 4টি হয়ে থাকে। 4টি হ্যাপ্লয়েড সেল অথবা 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে। কখন? জাইগোটের মধ্যে ঘটে থাকে। এই যে হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হওয়াকে আমরা বলে থাকি এদের দৈহিক দশা হ্যাপ্লয়েডে পরিণত হওয়া। কেননা এই যে হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি পরবর্তীতে মাইসেলিয়াম তৈরি করবে বা ছত্রাকের হাইফি তৈরি করবে, যা পূর্ণাঙ্গ ছত্রাককে প্রতিনিধিত্ব করে থাকে। এইভাবে আমরা একটি ছত্রাকের শ্রেণীবিন্যাস আলোচনা করতে পারি, যেখানে প্রধান 3টি ধাপ রয়েছে। একটিকে আমরা প্লাজমোগ্যামি বলি, আরেকটি বলি ক্যারিওগ্যামি, আরেকটিকে বলে থাকি মিওসিস। তাহলে এখানে দেখি আমরা এখানে কয়টি হয়। একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হবে। তাহলে এগুলি সবই হচ্ছে হ্যাপ্লয়েড, সবই হ্যাপ্লয়েড, 4টি হ্যাপ্লয়েড সেল উৎপন্ন হয়ে থাকে। তো এইভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পূর্ণ হয়। প্রিয় ছাত্ররা, এবার আমরা দেখব সেক্সুয়াল রিপ্রোডাকশন এর ক্ষেত্রে কিছু সেক্স অর্গান থাকে। সেক্স অর্গান অর্থাৎ জনন অঙ্গ, ফাঙ্গাসের জনন অঙ্গ। পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম যে কিছু কিছু ছত্রাক রয়েছে যাদের সমস্ত দেহ জনন অঙ্গে পরিণত হয়, তাকে বলা হয় হলোকার্পিক ছত্রাক। আর কিছু কিছু ছত্রাকের জনন অঙ্গ নির্দিষ্ট অংশে সম্পূর্ণ হয়ে থাকে বা হাইফার অগ্রভাগে সম্পূর্ণ হয়ে থাকে, তাকে বলি আমরা ইউকার্পিক ছত্রাক। তাহলে সেক্স অর্গান আমরা আলোচনা করব। সেক্স অর্গান, সেক্স অর্গান অফ ফাঙ্গি, সেক্স অর্গান অফ ফাঙ্গি। তাহলে ছত্রাকের যে সেক্স অর্গান, সেই সেক্স অর্গানটি ছত্রাকের হাইফির অগ্রভাগে সম্পূর্ণ হয়ে থাকে, উৎপন্ন হয়ে থাকে। এই সেক্স অর্গানকে বলে থাকি আমরা গ্যামেটেনজিয়াম। যেখানে গ্যামেটেনজিয়াম, এই যে গ্যামেটেনজিয়াম, এই গ্যামেটেনজিয়ামের ভিতরেই তৈরি হতে পারে কি? তৈরি হতে পারে এইগুলিকে আমরা বলে থাকি গ্যামেটেনজিয়ামের ভিতরে যে অংশ, ছোট ছোট অংশ দেখছি, তাকে আমরা বলবো সেক্স সেল, অথবা একে আমরা বলে থাকি গ্যামেট, অথবা একে আমরা বলে থাকি নিউক্লিয়াস। ওকে, তাহলে সেক্সুয়াল অর্গান বা সেক্স অর্গানকে আমরা বলে থাকি গ্যামেটেনজিয়াম। গ্যামেটেনজিয়াম কোথায় উৎপন্ন হয়েছে? একটি হাইফার অগ্রভাগে, দেহের যে হাইফা বা হাইফি, সেই হাইফির অগ্রভাগে এইরকম একটি গ্যামেটেনজিয়াম তৈরি হয়। যদি গ্যামেটেনজিয়াম পুং এবং স্ত্রী ছত্রাকের ক্ষেত্রে একই রকম হয়, সেই ধরনের গ্যামেটেনজিয়ামকে বলে থাকি আমরা আইসোগ্যামেটেনজিয়াম। আইসোগ্যামেটেনজিয়াম, আইসোগ্যামেটেনজিয়াম। তাহলে আইসোগ্যামেটেনজিয়াম কাকে বলবো? যখন এই রকম গ্যামেটেনজিয়াম দুটি স্ত্রী এবং পুং ছত্রাকের ক্ষেত্রে একই আকার আকৃতি হয়, তাকে বলবো আমরা আইসোগ্যামেটেনজিয়াম। তাহলে এই একটি গ্যামেটেনজিয়াম, এইরকম একটি গ্যামেটেনজিয়াম। তাহলে দুটি গ্যামেটেনজিয়াম যখন আকার আকৃতিতে প্রায় একই রকম হয়ে থাকে, সেই ধরনের গ্যামেটেনজিয়ামকে আমরা বলে থাকি কি? আইসোগ্যামেটেনজিয়াম। দেখো, গ্যামেটেনজিয়াম যখন হয় তখন তার মাথায় এরকম একটি কি হয়? সেপ্টাম দেখা যায়, সেপ্টাম, সেপ্টাম দেখা যায়, সেপ্টাম দেখা যায়। তাহলে এটাও একটি গ্যামেটেনজিয়াম, এটাও গ্যামেটেনজিয়াম, জি দ্বারা আমরা চিহ্নিত করলাম। তাহলে এই গ্যামেটেনজিয়াম আকার আকৃতিতে একই রকম, সেই জন্য একে বলবো আমরা আইসোগ্যামেটেনজিয়াম। ঠিক তেমনি এই গ্যামেটেনজিয়ামের মধ্যে যদি যে গ্যামেটগুলি একই রকম হয়, সেই ধরনের গ্যামেটকে আমরা, তাহলে এগুলি গ্যামেট, একটিকে বলবো না পুং গ্যামেট, একটিকে বলবো না স্ত্রী গ্যামেট, তখন তাকে বলা হয় আইসোগ্যামেট, তাকে আমরা বলে থাকি আইসোগ্যামেট। আবার যখন পুং ও স্ত্রী ছত্রাকের গ্যামেটেনজিয়াম সমূহ ভিন্ন প্রকৃতির হয়, যেমন একটি গ্যামেটেনজিয়াম, আবার
দেখো এখানে কিন্তু অনেক বড় একটি গ্যামেটেনজিয়াম আমরা অঙ্কন করলাম। তাহলে দেখো এই একটি গ্যামেটেনজিয়াম, এই একটি গ্যামেটেনজিয়াম, দুটি গ্যামেটেনজিয়ামের আকার আকৃতি ভিন্ন, সেই ধরনের গ্যামেটেনজিয়ামকে আমরা বলে থাকি অ্যানাইসোগ্যামেটেনজিয়াম বা হেটারোগ্যামেটেনজিয়াম। এই অ্যানাইসোগ্যামেটেনজিয়াম অ্যানাইসোগ্যামেটেনজিয়াম, ওকে। এবং অ্যানাইসোগ্যামেটেনজিয়ামের মধ্যে যদি আকার আকৃতিতে ভিন্ন গ্যামেট তৈরি হয়ে থাকে, সেই ধরনের গ্যামেটকে বলবো অ্যানাইসোগ্যামেট। তো প্রিয় ছাত্ররা, আমরা সেক্স অর্গানগুলি দেখে নিলাম। সেক্স অর্গানকে আমরা গ্যামেটেনজিয়াম বলি। এগুলি আকার আকৃতিতে একই রকম হতে পারে, আবার ভিন্ন আকৃতি হতে পারে। এই গ্যামেটেনজিয়ামের মধ্যে যে গ্যামেট উৎপন্ন হয়, সেই গ্যামেট সমূহ আকার আকৃতিতে একই আকৃতির হতে পারে বা ভিন্ন আকৃতির হতে পারে। যখন একই আকৃতির হয় তখন তাকে বলা আইসো, আর যদি ভিন্ন হয় তখন তাকে বলবো আমরা অ্যানাইসো। এই যে গ্যামেটেনজিয়াম উৎপন্ন হয়েছে বা জননাঙ্গ, সেই জননাঙ্গ কিন্তু অবশ্যই এককোষী হয়ে থাকে, এককোষী। ওকে, এখন আমরা সেক্সুয়াল অর্গান বা সেক্স অর্গান সম্পর্কে আলোচনা করলাম। এবার দেখে নিব সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর মেথড বা পদ্ধতি সমূহ। মেথড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনস, মেথড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনস। সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। ছত্রাকের শ্রেণী, বর্গ, গণ, এমনকি প্রজাতি, এগুলির ভিন্নতার কারণে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর পদ্ধতি বা মেথড সমূহ ভিন্ন হতে পারে। এজন্য বিভিন্ন বিজ্ঞানী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে যৌন এর মেথড বা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী রয়েছেন অ্যালেক্সোপোলাস এট অল। তাদের অর্থাৎ অ্যালেক্সোপোলাস এবং তার সহযোগী বৃন্দ একত্রে 1979 খ্রিস্টাব্দে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর 5টি মেথড সম্পর্কে আলোচনা করেছে বা বর্ণনা দিয়েছে। সেই মেথড সমূহ কি? 1 নাম্বার, একে বলবো আমরা প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। 2 নাম্বার গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। নাম্বার 3 গ্যামেটেনজিয়াল পপুলেশন। নাম্বার 4 স্পার্মাটাইজেশন। নাম্বার 5 এবং নাম্বার 5 সোমাটোগ্যামি। তো প্রিয় ছাত্ররা, বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস এট অল এর মতে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর 5টি সুস্পষ্ট পদ্ধতি রয়েছে। সেই 5টি সুস্পষ্ট পদ্ধতি সমূহ কি? প্রথমেই আমরা দেখছি প্ল্যানোগ্যামেটিক কপুলেশন, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট, গ্যামেটেনজিয়াল কপুলেশন, স্পার্মাটাইজেশন এবং সোমাটোগ্যামি। এই 5টি পদ্ধতি আমরা এখন দেখে নিব। এদের কিভাবে একটি প্রজাতির ক্ষেত্রে আরেকটি প্রজাতিতে এই পদ্ধতি সমূহ ভিন্ন হয়ে থাকে। প্রথমেই আমরা প্ল্যানোগ্যামেটিক পপুলেশন সম্পর্কে আমরা আলোচনা করব। প্ল্যানোগ্যামেটিক
কপুলেশন কাকে বলে? যে ক্ষেত্রে দুটি সুসংগত বা সামঞ্জস্যপূর্ণ গ্যামেটের সচল অবস্থায় থাকে, অর্থাৎ এক্ষেত্রে ফ্লাজেলা থাকতে পারে। ফ্লাজেলার মাধ্যমে এই গ্যামেট সমূহ এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। এই ধরনের ফ্লাজেলা বিশিষ্ট বা সচল আকৃতির গ্যামেটের যখন মিলন ঘটে সেই পদ্ধতিকে বলা হয়ে থাকে প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। এই প্ল্যানোগ্যামেটিক কপুলেশনকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্ল্যানোগ্যামেটিক কপুলেশনকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয়ে থাকে আইসোগ্যামি। আইসোগ্যামি এ, বি নাম্বার অ্যানাইসোগ্যামি এবং নাম্বার সি উগ্যামি। তাহলে আইসোগ্যামি কাকে বলে? আইসোগ্যামি কাকে বলে? যদি দুটি সচল গ্যামেট, অবশ্যই গ্যামেট দুটি ভিন্ন প্রকৃতির হবে, অর্থাৎ একটি পুং গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট হবে। একটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, দুটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন একই আকৃতির হয় সেই ধরনের গ্যামেটকে আমরা বলবো আইসোগ্যামেট। তাহলে এই ধরনের দুটি গ্যামেট আমরা পজিটিভ চিহ্ন দিয়ে দেখালাম এটি পুং গ্যামেট, এবং নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা দেখালাম এটি স্ত্রী গ্যামেট। তাহলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দেখতে একই রকম। এই দুটি একই আকৃতির গ্যামেট যখন পরস্পরের সাথে মিলিত হয় সেই পদ্ধতিকে বলবো আমরা আইসোগ্যামি। অর্থাৎ একই ধরনের গ্যামেটের মিলনকে আমরা বলবো আইসোগ্যামি। উদাহরণ যদি আমরা দেখি সিনকাইট্রিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারি, অলপিডিয়ামের মধ্যে আমরা দেখতে পারি এই আইসোগ্যামি। এবার সব অ্যানাইসোগ্যামি কাকে বলা হয়? যদি দুটি গ্যামেট আকৃতিতে একই রকম কিন্তু আয়তনে ভিন্ন হয় সেই ধরনের গ্যামেটকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তাহলে দেখো এটি একটি পজিটিভ স্ট্রেনের গ্যামেট বা পুং গ্যামেট, এটি নেগেটিভ স্ট্রেনের গ্যামেট বা স্ত্রী গ্যামেট। দেখতে মোটামুটি একই রকম হলেও এদের আয়তন ভিন্ন। এটি ছোট আকৃতিতে, এটি আকৃতিতে বড়, আয়তনটা বড়। সেই জন্য এই ধরনের গ্যামেটকে বলবো অ্যানাইসোগ্যামেট। এবং অ্যানাইসোগ্যামেটের যখন মিলন ঘটে তখন তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তখন তাকে আমরা কি বলবো? অ্যানাইসোগ্যামি। উদাহরণ আমরা দেখব অ্যালোমাইসিস। এই প্রজাতির মধ্যে আমরা এই ধরনের অ্যানাইসোগ্যামি রিপ্রোডাকশন দেখতে পাই। এরপর আসো উগ্যামি সবচেয়ে উন্নত জনন পদ্ধতি। সেক্ষেত্রে একটি সচল গ্যামেট, একটি নিশ্চল গ্যামেট থাকে। তাহলে দেখি যে গ্যামেটটি সচল সেটি হবে ক্ষুদ্রাকৃতির একটি গ্যামেট, যাকে বলবো আমরা পুং গ্যামেট বা অ্যানথেরোজয়েড। এবং নিশ্চল বড় আকৃতির একটি গ্যামেট থাকে যাকে বলবো আমরা উগ্যামেট অর্থ হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে পুং গ্যামেট ক্ষুদ্রাকৃতির এবং সচল, স্ত্রী গ্যামেট আকার আকৃতিতে বৃহৎ এবং নিশ্চল বা নন মোটাইল। এই দুটি ভিন্ন ধরনের গ্যামেট যখন হয় তখন তাকে বলি আমরা উগ্যামেট। এই উগ্যামেটের যখন মিলন ঘটে সেই ধরনের জনন পদ্ধতিকে বলবো আমরা উগ্যামি। তাহলে উগ্যামি কাকে বলে?
যখন দুটি ভিন্ন আকৃতির একটি পুং গ্যামেট থাকবে ক্ষুদ্র এবং সচল, স্ত্রী গ্যামেট থাকবে বৃহৎ এবং নিশ্চল, সেই ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় উগ্যামি। যদি আমরা দেখি মনোব্লেফারিস একটি ছত্রাক, মনোব্লেফারিস ছত্রাকের মধ্যে আমরা এই ধরনের উগ্যামি দেখতে পাই। তাহলে আমরা দেখলাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর ধাপের মধ্যে একটি ধাপ হচ্ছে প্ল্যানোগ্যামেটিক পপুলেশন। সেই ক্ষেত্রে কি থাকে, সেই ক্ষেত্রে যে গ্যামেট সমূহ থাকে সেই গ্যামেট সমূহ সচল হবে, সচল আকৃতির গ্যামেটের মাধ্যমেই এই জনন ক্রিয়া সম্পন্ন হয়। সেই জন্য একে আমরা বলে থাকি প্ল্যানোগ্যামেটিক পপুলেশন। পপুলেশন শব্দের অর্থ হচ্ছে মিলন, পপুলেশন শব্দের অর্থ হচ্ছে মিলন। তো প্রিয় ছাত্ররা, 5টি ধাপের একটি ধাপ আমরা দেখে নিলাম। এরপর আমরা দ্বিতীয় যে ধাপ, সেই দ্বিতীয় ধাপটি আমরা দেখব। দ্বিতীয় ধাপের নাম কি? দ্বিতীয় ধাপের নাম হচ্ছে গ্যামেটাঞ্জিয়াল কন্ট্রাক্ট। গ্যামেটাঞ্জিয়াল কন্ট্রাক্ট, গ্যামেটাঞ্জিয়াল কন্ট্রাক্ট এটি একটি গুরুত্বপূর্ণ যৌন জনন পদ্ধতি। এক্ষেত্রে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের পরস্পরের সংস্পর্শে আসে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরস্পরের সংস্পর্শে আসলেও এরা তাদের স্বতন্ত্রতা বজায় রাখতে পারে। কেউ কারোর সাথে একে মিলেমিশে একাকার হয়ে যায় না। যখন একটি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পরস্পরের সংস্পর্শে আসে, সেই সংস্পর্শস্থলে একটি ছিদ্রের সৃষ্টি হয় অথবা একটি নিষেক নালীর সৃষ্টি হয়। এই নিষেক নালীর মাধ্যমে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মধ্যে প্রবেশ করে এবং একটি ডাইক্যারিওটিক সেল বা ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে থাকে এবং পরবর্তীতে সুবিধাজনক পর্যায়ে সেই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াসের মিলন ঘটে। এক্ষেত্রে কখনোই দুটি গ্যামেট পরস্পরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় না, স্বতন্ত্রতা বজায় রাখে। এই ধরনের গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয়ে থাকে গ্যামেটাঞ্জিয়াল কন্ট্রাক্ট। আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যায়। আমরা ধরে নিলাম এটি একটি স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেটে কে বলা হয়ে থাকে কি? ওগোনিয়াম। আমরা স্ত্রী গ্যামেটকে বলে থাকি ওগোনিয়াম এবং পুং গ্যামেটকে বলে থাকি অ্যানথেরিডিয়াম। তাহলে এটি স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াস, ওগোনিয়ামের নিউক্লিয়াস। তাহলে একে আমরা কি বলবো? ওভাম, ওভাম বা এগ, ওভাম বা এগ বলে থাকি। তাহলে এটি কি? ওগোনিয়াম। পুরোটা অংশ মিলে কি? ওগোনিয়াম। ওগোনিয়াম দেখো এটা হাইফির অগ্রভাগে একটি সেপ্টামের মাধ্যমে ওগোনিয়ামটা সৃষ্টি হয়েছে। ওকে, এর ভিতরে কি রয়েছে? ভিতরে সাইটোপ্লাজম রয়েছে। ওকে, এবার দেখো একই থ্যালাস হতে অথবা ভিন্ন থ্যালাস হতে, একই থ্যালাস অথবা ভিন্ন থ্যালাস হতে কি তৈরি হতে পারে? পুং গ্যামেট তৈরি হতে পারে। তাহলে দেখলাম এটা একটি পুং গ্যামেট। তাহলে এই পুং গ্যামেটকে আমরা কি বলে থাকি? পুং গ্যামেটকে বলে থাকি আমরা অ্যানথেরিডিয়াম। তো এই যে পুং গ্যামেটের ভিতরে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসকে আমরা বলবো পুং গ্যামেট। ওকে, বা পুং নিউক্লিয়াস বা পুং গ্যামেট। এবার দেখো গ্যামেটাঞ্জিয়াল কন্ট্রাক্ট। তাহলে এই যে একটি স্ত্রী জননাঙ্গ, একটি পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ পুং জননাঙ্গ পরস্পরের সাথে সংস্পর্শে এসছে, পরস্পরকে সংস্পর্শ করেছে, কিন্তু তারা
মিলে মিশে একাকার হয়ে যায়নি, তারা তাদের দৈহিক অংশকে স্বতন্ত্র রেখেছে। অর্থাৎ আমরা দেখেই বুঝতে পারছি এটি একটি পুং গ্যামেট, এটি স্ত্রী গ্যামেট। এবার কি ঘটে, এই যে সংস্পর্শ স্থল, সেই সংস্পর্শ স্থলে একটি ছিদ্র সৃষ্টি হতে পারে অথবা একটি নিষেক নালীর সৃষ্টি হয়। নিষেক নালী যাকে বলা হয় ফার্টিলাইজেশন টিউব। তাহলে এই যে একটি নালিকার মতো, একে কি বলবো আমরা? ফার্টিলাইজেশন টিউব। ফার্টিলাইজেশন টিউব। তো এই ফার্টিলাইজেশন টিউবের ভিতর দিয়ে সাধারণত পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মধ্যে অবস্থান করে। তাহলে এই নিষেক নলের ভিতর দিয়ে কি করবে? এই পুং গ্যামেটটি স্ত্রী গ্যামেটের ভিতরে প্রবেশ করবে। দেখো প্রিয় ছাত্ররা, তাহলে একটি নিউক্লিয়াস এন, একটি নিউক্লিয়াস এন একটা কোষের মধ্যে অবস্থান করলো। দুটি গ্যামেটেনজিয়াম পরস্পরের সাথে মিলে মিশে একাকার হলো না, শুধুমাত্র কি একটি ফার্টিলাইজেশন টিউবের মাধ্যমে এই মিলন বা এই জনন ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল। এই ধরনের জননকে বলবো আমরা গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট। গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট আমরা বলে থাকি। যেমন ওমাইসিটিস শ্রেণীর যে সমস্ত ছত্রাক রয়েছে, ওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের মধ্যে এই ধরনের গ্যামেটেনজিয়াল কন্ট্রাক্টের মাধ্যমে জননটি সম্পূর্ণ হয়। উদাহরণ আমরা কি দিতে পারি? উদাহরণ দিতে পারি ক্যান্ডিডা। ক্যান্ডিডা। আমরা এক্সাম্পল দিতে পারি স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া। ওকে, এইসব হচ্ছে গ্যামেটেনজিয়াল কন্ট্রাক্টের জনন ক্রিয়া। এরপর আমরা দেখব 3 নাম্বার গ্যামেটেনজিয়াল কপুলেশন। তাহলে উদাহরণটা দেখে নাও, ক্যান্ডিডা এবং স্যাপ্রোলেগনিয়া। আমরা 3 নাম্বারটা এইখানে লিখব, গ্যামেটেনজিয়াল কপুলেশন। কপুলেশন। কপুলেশন শব্দের অর্থ কি? সঙ্গম বা মিলন। তাহলে এই গ্যামেটেনজিয়াল কপুলেশন হচ্ছে যখন দুটি ভিন্ন ধর্মী বা সামঞ্জস্যপূর্ণ গ্যামেট পরস্পরের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, প্রোটোপ্লাস্টের মিলন ঘটে। তখন আমরা তাদের অ্যান্থেরিয়াম এবং ওগোনিয়াম ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারি না। সেই ধরনের জননকে বলবো আমরা গ্যামেটেনজিয়াল কপুলেশন পদ্ধতি, জনন পদ্ধতি। তো দেখে নাও, ধরলাম এটা একটি পুং গ্যামেট। পুং গ্যামেট ধরে নিলাম এটা একটি পুং গ্যামেট। ওকে, পুং গ্যামেটের নিউক্লিয়াস। তাহলে পুং গ্যামেটকে আমরা পজিটিভ স্ট্রিনকে আমরা প্লাস দ্বারা চিহ্নিত করি। দেখো, এটা কি হাইফি, হাইফির মাথায় একটি গ্যামেটেনজিয়াম তৈরি হলো। এই হাইফিকে যেহেতু গ্যামেটেনজিয়াম ধারণ করে, সেই জন্য একে আমরা কি বলে থাকি? সাসপেন্সর। সাসপেন্সর। সাসপেন্সর বলে থাকি বা ধারক বলে থাকি। এটিকে, এটি হচ্ছে গ্যামেটেনজিয়াম। গ্যামেটেনজিয়াম। তাহলে এই গ্যামেটেনজিয়াম পুং গ্যামেটেনজিয়াম। এক্ষেত্রে আরো একটি ভিন্ন করছি যে সংস্পর্শ করল। প্রথমে সংস্পর্শ করলো। ওকে, সংস্পর্শ তার মানে এটি একই রকম গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্টের মতোই মনে হচ্ছে। এখানে পুং গ্যামেটেনজিয়াম এবং স্ত্রী গ্যামেটেনজিয়াম পরস্পরের সাথে কন্ট্যাক্ট করলো। প্রথমে কন্ট্যাক্ট করার পরে কি হলো? এই যে মিলন স্থল, সেই মিলন স্থলের এখন ঘটনাটা তোমরা যদি দেখো তাহলে দুটি মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারবে। এর পরবর্তীতে কি ঘটে? পরবর্তীতে
স্ত্রী গ্যামেটেনজিয়াম এবং পুং গ্যামেটেনজিয়াম পরস্পর আর স্বতন্ত্রতা থাকতে পারে না, স্বতন্ত্রতা রক্ষা করতে পারে না। এরা কি করে? এরা পরস্পরের সাথে মিলে মিশে একটি দেহ গঠন করে, যাকে আমরা বলে থাকি পপুলেশন, গ্যামেটেনজিয়াল পপুলেশন। দেখো এক্ষেত্রে স্ত্রী গ্যামেটেনজিয়ামের নিউক্লিয়াস এবং পুং গ্যামেটেনজিয়ামের নিউক্লিয়াস স্বতন্ত্র রেখেছে, কিন্তু এদের যে প্রোটোপ্লাস্ট, এদের প্রোটোপ্লাস্ট পরস্পরের সাথে কি হয়েছে? মিলেমিশে একাকার হয়েছে। তো মিলেমিশে একাকার হয়েছে। এই ধরনের জনন ক্রিয়াকে আমরা বলে থাকি, জনন পদ্ধতিকে আমরা বলে থাকি গ্যামেটেনজিয়াল পপুলেশন। তাহলে দেখো এই কি হচ্ছে? গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট, যেক্ষেত্রে অ্যানথেরিডিয়াম এবং উগোনিয়াম নিউক্লিয়াস বা প্রোটোপ্লাস্টের মিলনের পরেও আলাদা আলাদা ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এক্ষেত্রে কিন্তু যখন দুটি গ্যামেটেনজিয়াম পরস্পরের সাথে মিলিত হচ্ছে, তখন এদের মধ্যে দৈহিক গঠন আর আলাদা রইল না, মিলেমিশে একাকার হয়েছে। এই ধরনের গ্যামেটেনজিয়াম এই ধরনের ছত্রাকের জনন পদ্ধতিকে আমরা বলে থাকি গ্যামেটেনজিয়াল পপুলেশন। তাহলে কোথায় দেখতে পাই কোন ধরনের ছত্রাকে? এর আমরা জাইগোমাইসিটিস টেনিস ছত্রাকে দেখতে পাই, যেমন মিউকর, মিউকরের মধ্যে এই ধরনের জনন পদ্ধতি দেখে থাকি। তাহলে তোমরা সহজে একটি ধারণা পেলে গ্যামেটেনজিয়াল কন্ট্রাক্ট কি রকম হয়ে থাকে এবং গ্যামেটেনজিয়াল পপুলেশন কোন ধরনের হয়ে থাকে। তাহলে তোমাদের যদি এটা শেষ হয়ে থাকে, তাহলে আমি পরবর্তী যে পদ্ধতি রয়েছে সেই পরবর্তী জনন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। পরবর্তী জনন পদ্ধতির নাম হচ্ছে স্পার্মাটাইজেশন। স্পার্মাটাইজেশন। নাম্বার 4, স্পার্মাটাইজেশন। স্পার্মাটাইজেশন। প্রিয় ছাত্ররা, কোন কোন ছত্রাকের দেহের মধ্যে স্পোরের ন্যায় এক কোষে এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট অঙ্গের সৃষ্টি হয়। কোন কোন ছত্রাকের দেহে কি বললাম? স্পোরের ন্যায় এক কোষে এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এদের, এরা হবে নিশ্চল বা ফ্লাজেলাবিহীন। ফ্লাজেলা থাকলে এরা কি করতে পারে? পরস্পরের ফ্লাজেলার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। যেহেতু এদের দেহের মধ্যে কোনো ফ্লাজেলা নেই, স্পোরের মতো আচরণ করে থাকে এবং এক কোষী এবং নিশ্চল প্রকৃতির, এই ধরনের স্পোরের মতো অংশ যা আবার গ্যামেটের মতো আচরণ করে থাকে, সেই ধরনের অঙ্গকে আমরা বলে থাকি স্পার্মাশিয়াম। স্পার্মাশিয়াম। তাহলে একে আমরা বলে থাকি স্পার্মাশিয়াম। তাহলে স্পার্মাশিয়ামের বৈশিষ্ট্য কি? এরা দেখতে স্পোরের মতো, এক কোষী এবং এক নিউক্লিয়াস বিশিষ্ট, এবং এরা নন মোটাইল বা চলাচলে অক্ষম, সেই ধরনের অঙ্গকে আমরা বলে থাকি স্পার্মাশিয়াম। স্পার্মাশিয়াম গুলো তৈরি হচ্ছে ছত্রাকের হাইপের অগ্রভাগে। এই স্পার্মাশিয়াম সমূহ যেহেতু নিশ্চল প্রকৃতির, ফ্লাজেলা নাই, তাই এরা বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হতে পারে। বাহক সমূহ কি? এরা পানি দ্বারা বাহিত হতে পারে, কীট পতঙ্গ দ্বারা বাহিত হতে পারে, অথবা বাতাসের মাধ্যমে এরা বাহিত হতে পারে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো এক স্থান থেকে অন্য স্থানে যে সে কোথায় পতিত হবে, তার জন্য একটি
রিসেপটিভ স্ট্রাকচার বা রিসেপটিভ হাইফা লাইফি। তাহলে এটাকে আমরা ধরলাম রিসেপটিভ হাইফি। রিসেপটিভ হাইফি, রিসেপটিভ হাইফি বা রিসেপটিভ গ্রাহক বা রিসেপটিভ অর্গান বা স্ট্রাকচার। এই রিসেপটিভ হাইফি সাধারণত স্ত্রী জননাঙ্গ হিসেবে পরিগণিত হয়, স্ত্রী জননাঙ্গ হিসেবে কাজ করে। এই যে স্পার্মাশিয়াম, এটি বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে কোথায় আসতে পারে? এই রিসেপটিভ হাইফির মধ্যে আসতে পারে, রিসেপটিভ হাইফির সাথে সংযুক্ত হতে পারে, ওকে, সংযুক্ত হবে। তাহলে এই গ্রাহক হাইফিকে আমরা এসকোগোনিয়ামের ট্রাইকোগাইনো বলে থাকি, একে আমরা ট্রাইকোগাইনো বলে থাকি। তাহলে এই নিউক্লিয়াসটি হচ্ছে রিসেপটিভ হাইফির নিউক্লিয়াস, আর এটি যথারীতি কি স্পার্মাশিয়াম। এই যে স্পার্মাশিয়াম এবং রিসেপটিভ হাইফির যে সংযোগস্থল, এই সংযোগস্থলের প্রাচীরটি বিগলিত হয়ে যায়। এই বিগলনের ফলে কি ঘটে? বিগলনের ফলে রিসেপটিভ হাইফির মধ্যে কি যেতে পারে? স্পার্মাশিয়ামের নিউক্লিয়াস, যেটিকে আমরা পুং গ্যামেট হিসেবে পরিগণিত হয়ে থাকি, সেই পুং গ্যামেট গমন করে। সাথে সাথে এই যে অন্যান্য সাইটোপ্লাজমিক অর্গানেলস সমূহ রয়েছে বা সাইটোপ্লাজম রয়েছে, সেই উপাদানগুলো এই গ্রাহক হাইফির মধ্যে অবস্থান করছে। দেখো, এই যে দুটি নিউক্লিয়াস, একটি গ্রাহক হাইফির নিউক্লিয়াস, একটি স্পার্মাশিয়ামের নিউক্লিয়াস পরস্পরের সাথে একত্র অবস্থান করছে, কিন্তু একত্র অবস্থান করলেও, একটা কোষের মধ্যে অবস্থান করলেও এরা কিন্তু মিশে যায়নি, অর্থাৎ নিউক্লিয়াসের মিলন ঘটেনি, শুধুমাত্র প্লাজমোগ্যামি সম্পূর্ণ হয়েছে। এটা থেকে বুঝতে পারি এটি একটি ডাইক্যারিওটিক সেলে পরিণত হয়েছে, এবং এই ডাইক্যারিওটিক সেলের নিউক্লিয়াস সমূহ পরবর্তীতে সুবিধাজনক সময়ে মিলন হবে এবং ক্যারিওগ্যামি সম্পূর্ণ করবে। তাহলে এই ধরনের জনন পদ্ধতিকে আমরা কি বলে থাকি? এই ধরনের জনন পদ্ধতিকে বলে থাকি আমরা স্পার্মাটাইজেশন। আমরা কোথায় দেখতে পাই এই ধরনের যৌন জনন পদ্ধতি? সাধারণত দেখতে পাই পাক্সিনিয়াতে, পাক্সিনিয়া গ্রামিনিসের মধ্যে আমরা এই ধরনের যৌন জনন পদ্ধতি দেখতে পাই। ওকে, তাহলে আমরা 4 নাম্বার যে যৌন জনন পদ্ধতি সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব সর্বশেষ যৌন জনন পদ্ধতি। সর্বশেষ যে যৌন জনন পদ্ধতি তাকে বলা হয়ে থাকে সোমাটোগ্যামি। প্রিয় ছাত্ররা, 5 নাম্বার সোমাটোগ্যামি। এটি একটি বিশেষ ধরনের যৌন জনন পদ্ধতি, যে ক্ষেত্রে ছত্রাকের যৌন জনন অঙ্গ উৎপন্ন হয় না, কোনো গ্যামেট সৃষ্টি হয় না। তাহলে তোমরা বলতে পারো এটা কোন ধরনের জনন পদ্ধতি, যেখানে যৌন জনন অঙ্গই তৈরি হচ্ছে না, কোনো গ্যামেট তৈরি হচ্ছে না? হ্যাঁ, এটাও এক ধরনের যৌন জনন পদ্ধতি বিজ্ঞানী অ্যালিসোপ্লাস এর মতে। এই ক্ষেত্রে কি ঘটে? দৈহিক অঙ্গের মিলন ঘটে। দৈহিক অঙ্গ একটি পুং গ্যামেট হিসেবে কাজ করবে, একটি স্ত্রী গ্যামেটের মতো আচরণ করে থাকে। এই দৈহিক অঙ্গের নিউক্লিয়াসের এই গ্যামেটের মতো আচরণের ব্যাখ্যা করার জন্যই এদেরকে বলা হয়েছে সোমাটোগ্যামি। তো দেখি কিভাবে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে। তাহলে এটা একটি ছত্রাকের দেহ, যাকে আমরা পজিটিভ স্টেইন ধরবো। ওকে, এবার
আরো একটি ছত্রাকের দেহ আমরা অঙ্কন করব, যাকে আমরা নেগেটিভ স্টেইন হিসেবে ধরতে পারি। দেখো, প্রত্যেকটা কোষের নিউক্লিয়াস গুলি আমি ভিন্ন করে দিব, যে সেপ্টাম দিয়ে আলাদা, সেপ্টাম দিয়ে আলাদা। তাহলে এটি একটি নেগেটিভ স্টেইনের দেহ বা ছত্রাক। এই যে পজিটিভ স্টেইন এবং নেগেটিভ স্টেইনের ছত্রাক দেহ যখন পরস্পরের সাথে মিলিত হয়, মিলিত হয়ে একটি ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করে। তাহলে এই নিউক্লিয়াস পরস্পরের সাথে কি হয়ে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল। এটা একটি পজিটিভ স্টেইনের নিউক্লিয়াস, এটা কি নেগেটিভ স্টেইনের নিউক্লিয়াস। তো প্রিয় ছাত্র, দেখো, এটা একটি ছত্রাকের মাইসেলিয়াম বা হাইফি, তোমরা যেটাই ধরো, হাইফি ধরবে, এটা একটা হাইফি। তাহলে এই হাইফিটি নেগেটিভ স্টেইনের হাইফি। এই হাইফিটা কিসের? এই হাইফিটা হচ্ছে পজিটিভ স্টেইনের হাইফি। দুটি হাইফি পরস্পরের সাথে মিলিত হয়ে গেল এবং তাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাস্টেরও মিলন ঘটলো, কিন্তু নিউক্লিয়াস সমূহ কি রয়েছে, পরস্পরের সাথে স্বতন্ত্রতা এখনো বজায় রয়েছে। এর ফলে যে দৈহিক গঠনটা তৈরি হয় তাকে বলবো আমরা ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। এই যে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম উৎপন্ন হলো দুটি ভিন্ন হাইফি থেকে নিউক্লিয়াস সমূহ একটি কোষের মধ্যে হলো, সেই জন্য আমরা একে বলবো ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। এই ধরনের যৌন জননকে আমরা বলে থাকি সোমাটোগেমি। সোমাটোগেমি মানে দৈহিক অঙ্গের যখন মিলন ঘটে তখন তাকে বলা হয় সোমাটোগেমি। এই ধরনের জনন ক্রিয়া কোথায় দেখা যায়? এটা আজকে ল্যাবের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে আরো একটি প্রজাতি রয়েছে, সেখানে দেখতে পাই অ্যাসকোফেনাসের মধ্যেও আমরা এই ধরনের যৌন জনন পদ্ধতিটি দেখতে পাই। প্রিয় ছাত্ররা, ছত্রাক এই ধরনের 5টি যৌন জনন পদ্ধতির মাধ্যমে তাদের জননকে সম্পূর্ণ করে। তাহলে বিজ্ঞানী প্লাস এটল এর মতে 5টি জনন পদ্ধতি কি কি? প্যানোগ্যামেটিক কপুলেশন, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট, গ্যামেটেনজিয়াল কপুলেশন, স্পার্মাটাইজেশন এবং সোমাটোগেমি। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটির জনন পদ্ধতির সংজ্ঞা দেওয়ার জন্য। এর মধ্যে কিছু আবার শ্রেণীবিন্যাস রয়েছে, সেগুলো আলোচনা করেছি। আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং উদাহরণ দিয়েছি। তোমরা এইভাবে পড়ার চেষ্টা করবে, অধিকতর জ্ঞান লাভের জন্য আরো বেশি করে বই পড়বে। তাহলে এই ব্যাপারগুলি তোমাদের কাছে খুবই সিম্পল মনে হবে, তোমরা খুব সহজেই ছত্রাকের জনন ক্রিয়া বর্ণনা করতে পারবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমার ক্লাসের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে, আমরা পরবর্তী ক্লাসের সময় সেই বিষয়গুলি আলোচনা করব। এতক্ষণ আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সর্বশেষ ঢাকা কলেজের পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে এই ক্লাসটি পরিচালনা করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। বেস্ট অফ লাক।